কম খেলা বেশি টাকা আইএসএলে কেন? আইএসএলে কম খেলে কেন বেশি টাকা পায় প্লেয়াররা? কেন? দেখুন, আমরা জানি যে এই বিষয়টা নিয়ে অনেকেই একটা অভিযোগ করে আসছে বহুদিন ধরে। প্রাক্তন খেলোয়াড় থেকে শুরু করে যারা সংবাদের সাথে জড়িত সাংবাদিকরা, সাধারণ ফ্যান থেকে শুরু করে ক্লাব কর্তারা, সেই লেগেসি কর্তা বলুন বা নতুন আজকাল যারা কর্পোরেট, সো কল্ড কর্পোরেট, সবাই একটা একটা তাদের অভিযোগ, যারা বিদেশ থেকে দেশে গেছেন, গিয়ে কাজ করছেন, তাদেরও একটা অভিযোগ এই বিষয়ে যে আইএসএলে কম খেলে খুব বেশি টাকা কেন? মানে আপনারা কখনো ভেবে দেখেছেন কেন এই জিনিসটা? আমি শুনেছি, সবার ব্যাখ্যা শুনেছি, কিন্তু কেউ কিন্তু সঠিক ব্যাখ্যাটা আপনাদের দেয়নি। তো আমি আমার আগের অডিওতে একটা আলোচনা করেছিলাম কিভাবে আপনাকে বা সুস্পষ্টভাবে ইস্টবেঙ্গলকে নিচ থেকে প্লেয়ার তুলে আনতে হবে। আদর্শ হিন্দু হোটেল, সেটা বক্তব্যটা যে শিরোনাম, সেখানে আমি আলোচনা করেছি। তো সেইটা একটু মেধা লাগবে সেটাকে প্রয়োগ করতে গেলে, মানে পরিকল্পনা করে তারপর এটা প্রয়োগ, মানে দুটো তো দরকার। আপনি শুধু পরিকল্পনা করলেন, প্রয়োগ করলেন না, কিছুই হবে না জীবনে। তা আমি এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করবো ওটা অনেক সহজ, মানে ওইটা যদি মানে খুব হাই এন্ড কিছু হয়, এটা অনেক লো এন্ড। যে এই সমস্যাটা কেন জানলে তো আপনি সমাধানটা করতে পারবেন। এই যে এত চিল্লামিল্লি করছেন, সমাধানটা করতে পারছেন না কেন কম খেলা আর বেশি টাকা। দেখুন, আমি দেখেছি এদের আপনাদের মধ্যে যারা একটু পণ্ডিত, এই যেমন বাজাজ টাজাজ, তারা আবার কথায় কথায় ডিমান্ড সাপ্লাই নিয়ে চলে আসেন। ডিমান্ড সাপ্লাই, দেখুন ডিমান্ড সাপ্লাইটা খুব সহজ সরলীকরণ হয়ে গেল। আপনি যদি এতই বোঝেন ডিমান্ড সাপ্লাই, তাহলে সমাধানটা করতে পারছেন না কেন? ব্যাপারটা শুধু ডিমান্ড সাপ্লাইতে কিন্তু সীমাবদ্ধ নেই সমস্যাটা। দেখুন, আমি আর একটা বিষয় বলি, অবশ্যই প্রাসঙ্গিক, যে অনেকেই বলে, আমি দেখছিলাম আজকে ওই স্বনামধন্য সাংবাদিক আছে ডক্টর লালটু, উনিও বলছিলেন, এটা শুধু ওনার বক্তব্য না, আপনাদের অনেকেরই বক্তব্য, যে কেন এত টাকা পায়, টাকা কম করা উচিত, এবার দেখুন, আমি একটা খুব সহজ কথা বলছি। ধরুন, আপনি যে নারকেল কুল আছে তো, সরস্বতী পুজোর সময় যে নারকেল কুল ওঠে, আপনি ধরলাম নারকেল কুলে খুব দাম বেড়ে গেছে, বিশাল দাম বেড়ে গেছে নারকেল কুলে, প্রত্যেকটা নারকেল কুলের দাম বেড়ে গেছে, ডাবের সমান দাম হয়ে গেছে। তা আপনি যদি নারকেল কুলের দামটা কমিয়ে দেন, তাহলে কি নারকেল কুলটা ডাব হয়ে যাবে? মানে নারকেল কুলের দাম বুঝলাম, যে ধরলাম যে ডাবের সমান, ডাব 50 টাকা, 60 টাকা, এক একটা নারকেল কুলের পিসও ধরলাম 60 টাকা। আপনি বলছেন নারকেল কুলের কেন দাম ডাবের সমান? খুব ন্যায্য প্রশ্ন আপনার। তা নারকেল কুলের দামটা যদি আমি কমিয়ে দিই, সেটা কি তাহলে ডাব হয়ে যাবে? আপনার ক্ষোভটা কোথায়? আপনার মূল ক্ষোভটা কোথায়? আপনার মূল ক্ষোভ কিন্তু এই যে ভারত আন্তর্জাতিক মঞ্চে গিয়ে মুখ থুবড়ে পড়ছে। মানে বিশ্বকাপ খেলা তো দূরস্থ, ভারত এই হংকং, ছোটোখাটো সিঙ্গাপুর, বাংলাদেশ, এদের কাছে গিয়ে আটকে যাচ্ছে। মানে দিল্লি দূরস্থ, আপনার কিন্তু এই খড়গপুরই পেরোতে পারছে না আপনার ট্রেন, বা সাঁতরাগাছি পেরোতে পারছে না। এইটাই কিন্তু আপনার মূল ক্ষোভ। নয়তো আপনি কেন, আপনি জানতেও চাইতেন না, মানে নারকেল কুল কি মানে 100 টাকায় বিক্রি হচ্ছে না 200 টাকায় পার পিস বিক্রি হচ্ছে, আপনি জানতেও চাইতেন না। যেহেতু আপনি দেখছেন আপনি 50 টাকা দিয়ে নারকেল কুল কিনছেন, আপনি ডাবের স্বাদটা পাচ্ছেন না, আপনার মূল ক্ষোভ হচ্ছে এইটা। তা আপনি যদি এই কুলের দামটা কমিয়ে দেন, সমস্যার সমাধান হয়ে যাবে। আপনার হঠাৎ করে ধরলাম সুনীল ছেত্রী থেকে শুরু করে আপনার যেসব প্লেয়াররা রয়েছে, মহেশ, ইস্টবেঙ্গলের মহেশ থেকে শুরু করে আব্দুল সামাদ, তাদের দামটা যদি আপনি কমিয়ে দেন, অনেকটাই কমিয়ে দেন, আনোয়ারের দাম কমিয়ে দেন, এরা হঠাৎ করে কি মানে বিশ্বমঞ্চে গিয়ে দাপিয়ে মানে তারা দাপিয়ে বেড়াবে? আচ্ছা, তখন আপনি বলবেন না না না, এদেরকে বেশি খরচ না করে টাকাটা অন্য কিছু খরচ করবো। কী করবেন আপনি? আপনি আনোয়ারের দামটা কমাবেন, কমিয়ে সেই টাকাটা আপনি চুঙ্গাকে দেবেন, সেই টাকাটা আপনি দীপেন্দু বিশ্বাসকে দেবেন, মানে স্প্রেড আউট করে দেবেন, তাই তো এই বাজেটটা? তাহলে সমস্যার সমাধান হবে। মানে আপনি আনোয়ারের দামটা কমিয়ে নিয়ে আনোয়ারের যে টাকাটা পাচ্ছে এই মুহূর্তে, সেটা আপনি কমিয়ে দিলেন, কমিয়ে দিয়ে আপনি সেই টাকাটা যারা কম পাচ্ছে তাদের দিয়ে দিলেন। সে আপনার চাকুমান্ডি থেকে শুরু করে যত ডিফেন্ডার, সবাইকে ডিস্ট্রিবিউট করে দিলেন, একদম সাম্যবাদ, পারফেক্ট সাম্যবাদ করে দিলেন। তাহলে কি সবাই মিলে হঠাৎ করে এশিয়া মানে পৌঁছে যাবে, মানে ওয়ার্ল্ড কাপে ইন্ডিয়াকে তুলে দেবে? তা তো হচ্ছে না। সুতরাং আপনার গোড়াতেই গণ্ডগোলটা আছে। গণ্ডগোলটা বুঝতে আপনাকে আগের অডিওটা শুনতে হবে,
যেখানে আমি বলেছি আপনাকে প্লেয়ার তৈরি করতে হবে, আপনি প্লেয়ার তৈরি করতে পারছেন, এবার আপনি দাম নিয়ে এদিক ওদিক করছেন। দাম এদিক ওদিক আপনি বাড়ান কমান, বিনা পয়সায় খেলান, বা আপনি 10 গুণ বাড়িয়ে দিন, আনোয়ারই থাকবে, চুঙ্গাই থাকবে, দীপেন্দু বিশ্বাসই থাকবে, এতে কোনো পরিবর্তন হবে না। আপনার মূল লক্ষ্য যদি বিশ্বকাপ খেলা হয় বা একটু উন্নত মঞ্চে খেলা হয়, এই টাকাটা কিন্তু মূল সমস্যা নয়। আপনি মূল সমস্যাটার থেকে অনেকটা দূরে রয়েছেন। আপনি উল্টোপাল্টা অঙ্ক করে যাচ্ছেন। আপনি যে তর্ক বিতর্ক করছেন, ডিবেট এগুলো করছেন, সব পক্ষই ভুলভাল ডিবেট করছেন। তাই জন্য দেখুন আপনার কেউই সমস্যার সমাধান করতে পারছেন না। তো অর্থের মানে স্যালারি ব্যাপারটা তো বোঝা গেল। এবার আসে যে কেন কম খেলে। আপনারা হয়তো কখনো ভেবেছেন কেন কম খেলে? আমি টুকটাক হয়তো লেখালেখি করেছি আমার চ্যাট ফোরামে। কী লিখেছি যে হোটেল মানে একটা হোটেলে রাখার একটা খরচ তো আছে। আপনি ধরুন ডুরান্ড কাপে খেলাতে চান, আপনার আইএসএল স্কোয়াডের বিদেশিদের, স্বদেশিদের যারা আইএসএল স্কোয়াডের প্লেয়ার, জাতীয় দলের প্লেয়ার, তাদেরকে আপনি ডুরান্ড কাপে খেলাতে যান, বা আর কোনো মানে আইএসএল আগে যে টুর্নামেন্ট তাতে খেলাতে চান। আমি বলেছি এই যে ওভারহেড কস্ট, এই হোটেল এগুলো বেড়ে যায়। ঠিক আছে, হোটেলে আর কত খরচ, আর ধরলাম অনেকে হোটেলে রাখলো না। এই যেমন টাটা ফুটবলার জামশেদপুর যারা, ওরা তো ওখানে জামশেদপুরে একটা ফ্ল্যাটলেটে রাখে, মানে ফ্ল্যাটলেটে ওই জায়গাটা আমি চিনি নাই, মানে যেহেতু আমি ওখানে ছিলাম কর্মসূত্রে, ওই চত্বরে ছিলাম, ওখানে ওইটা আগে ছিল হচ্ছে আপনার, ওখানে ব্যাচেলাররা থাকতো, একটা সিঙ্গেল রুম কোয়ার্টার করেছিল, মানে অ্যাটাচ টয়লেট ছিল, কিন্তু সিঙ্গেল রুম। তো যবে থেকে আইএসএলের ঢুকলো জামশেদপুর, তখন থেকে ওরাকে ভ্যাকেট করে দিল, ওরা ভালো না, মানে তাদের জায়গা দিয়েছিল, মানে ওরকম নয়, যেহেতু আমার পরিচিত লোকজন আছে জানি। তারপর ওরা ওইটাকে একটুখানি মানে চাকচিক্য করে রং টং করে ওটাকে ওখানেই রেখে দেয়। তো ওদের কি বিশাল খরচ। আপনারা দেখেছেন নিশ্চয়ই যে জামশেদপুরও খেলায় না, ডুরান্ড কাপে জামশেদপুরও কিন্তু আমরা বিগত কয়েক বছরে দেখেছি জামশেদপুরও ফার্স্ট টিমকে নামায় না। তাহলে কি মানে কি হঠাৎ করে কি মানে, দেখুন একটা তো ব্যাপার আছে ট্যাক্সের ব্যাপারে, কত মাস আপনি ইন্ডিয়াতে থাকলেন, 6 মাসের বেশি, এইসব ট্যাক্সের ব্যাপারটা আছে। কিন্তু তার থেকেও বড় ব্যাপার হচ্ছে একটা মনে ভয়। কি ভয়টা হচ্ছে আমার টিমের সেরা প্লেয়ারটা যদি আইএসএলে না খেলতে পারে, যদি চোট খেয়ে যায়। আজকে দেখছিলাম আমাদের ডক্টর লালটু একটা বক্তব্য রেখেছেন ইউটিউবে। উনি বলেছেন যে ইয়ামাল বছরে 60টার মতন ম্যাচ খেলেছে, 40-এর ওপর খেলেছে রোনাল্ডো, আর যত মানে বড় যত খেলোয়াড় প্রচুর ম্যাচ খেলেছে, তার তুলনায় প্রায় 50% ম্যাচ খেলেছে আমাদের যে আইএসএলের ভারতীয়রা। তা কোচ কেন এদের নামায় না? এটা হচ্ছে ভয়। কিসের ভয়? এক তো হচ্ছে আপনার টিমে খুব বেশি মানে আইএসএলের মানে ভারতীয় থাকে না, মানে বেশিরভাগই ইন্ডিয়ান আইএসএল ক্লাবে, মোহনবাগান সুপার জায়ান্ট ছাড়া সব জায়গায় মেরে কেটে। আপনার ধরুন একটা রয়েছে, একটা আনোয়ার আলী রয়েছে ইস্ট বেঙ্গলে, ওখানে একটা ঝিঙ্গান রয়েছে, তারপরে যে দ্বিতীয় সারির যে রয়েছে সে তার মান কিন্তু অনেকটা তফাৎ। তো সেই জন্য এরা ভয় পায় যে যদি খেলতে গিয়ে চোট খেয়ে যায় তাহলে তো আইএসএলে তাকে পাবো না, তার সার্ভিস পাবো না। এবার আপনি বলতেই পারেন যে যদি না খেলে তাহলে তো মান বাড়বে না, সেটা তো পরের ব্যাপার। সেই লেভেলে তো মানুষকে ভাবতে হবে। মানুষ তো অতটা ভাবে না যে সমাজের জন্য, বা আরও অত উদার মন নিয়ে মানুষ ভাবে না। মানুষ আগে ভাবে আগে আমারটা আমি যেন, আমার চাকরিটা যেন থাকে, ন্যায্য কথা, একজন কোচের চাকরি যেন থাকে। এখন ডিফেন্ডার চোট পেয়েছে বলে যদি টিম হারতে থাকে, সবার আগে কোচের চাকরিটা যাবে। তো কোচ ভয় পায়, ভাবে যে আমার টিমের এই গুরুত্বপূর্ণ প্লেয়ার, এদেরকে আমি ঘরে বসে রেখে দেবো, এদের গায়ে মেদ হোক যাই হোক, আইএসএল এদের আমি নামাবো, তারপর খারাপ হলো অন্য ব্যাপার। কিন্তু যদি চোট খেয়ে যায়, এদেরকে আমি পাবো না, তখন কোত্থেকে কি প্লেয়ার তৈরি করবো? কারণ একটা তো থাকে যে প্লেয়ার তৈরির কোনো ব্যাপার নেই, ওই গুটি কয়েক টাকা দিয়ে যেসব প্লেয়ারকে রাখা হয়েছে আইএসএলে, তাদের উপর ভরসা করে চলবো। যদি চোট খেয়ে তো গেল, সেই মরশুমটা একটা তো গেল, আইএসএল চলাকালীন যদি চোট লাগে। তো এরা এই জন্য একটা ভয় পায়। তাছাড়া দেখুন এখন যা আগে কী হতো, কেউ চোট পেলে ভারতীয় ফুটবলে তাই বিদায় করে দেওয়া হতো, একটা থোক টাকা দিয়ে বিদায় করে দেওয়া হতো। কিন্তু এখন আর সেই সুবিধাটা নেই, মানে ক্লাব কর্তাদের।
এখন প্লেয়ার যদি চোটও খায় তাহলে কিন্তু প্লেয়ারকে সারা মরশুম টাকা দিতে হয়, তার যে প্রাপ্য টাকা। অনেক সময় কন্ট্রাক্টে ক্লজ থাকে, একটা ধরুন একটা বেস স্যালারি থাকে আর একটা পারফরমেন্স রিলেটেড থাকে। তো পারফরমেন্স রিলেটেড হয়তো ওই বোনাসটা পায় না, কিন্তু বাকি যে টাকাটা, যে বেস মূল স্যালারি, সেটা পেতেই থাকে সে চোট পেলেও। তো এই ব্যাপারটা কিন্তু আছে। আর কিছুটা স্যালারি, কিছুটা পোর্শন বোধহয় এরা ইন্স্যুরেন্স করে। আমি এটা ইন্স্যুরেন্স কম্পোনেন্টের সম্পর্কে অতটা কনফিডেন্ট নই, কিন্তু কিছুটা শুনেছি কিছু কিছু ক্ষেত্রে কিছুটা স্যালারি ইনশিওর করে। তো সেক্ষেত্রে আপনার ইন্স্যুরেন্সের প্রিমিয়াম আপনার বেড়ে যাবে যদি আপনার পসিবিলিটি অফ ইঞ্জুরি বেড়ে যায়। পসিবিলিটি অফ ইঞ্জুরি কী করে বাড়বে? যদি আপনি ম্যাচের সংখ্যা বেশি থাকে, মানে আপনি যদি ধরুন 22টা ম্যাচ খেলেন, তো আপনার ইঞ্জুরির যে পসিবিলিটি, আপনি যদি 40টা খেলেন, আপনার পসিবিলিটি অনেক বেড়ে যাবে প্লেয়ারের ইনজিওর হওয়ার। সেক্ষেত্রে আপনার প্রিমিয়ামটাও বেড়ে যাবে। তো এই ব্যাপারগুলো থাকে। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এই যে ভয়, যে যদি চোট খেয়ে যায়, যদি কলকাতা ফুটবল লিগে খেলালাম, ধরুন আমি আনোয়ার আলীকে, যদি আনোয়ারের চোট খেয়ে যায়, বা ডুরান্ডে খেলালাম, যদি চোট খেয়ে যায়, তাহলে তো আইএসএলে পাবো না আমার টিমের 1 নম্বর ডিফেন্ডারকে, সেন্টার ব্যাক, এবং তার পরের ধাপে যে সেন্টার ব্যাক, তার মান অনেক খারাপ, এবং তাকে যে আনোয়ারের ধারে কাছে নিয়ে যাবে সেটা কনফিডেন্স নেই, মানে কোচের, যে কোনো কোচেরই নেই, মানে শুধু ইস্টবেঙ্গলে বলছি না, ম্যাক্সিমাম কোচেরই সেই কনফিডেন্স থাকে না। তাহলে বোঝা গেল তো এই যে ভয়টা কেন, যে কেন কম খেলায়। যদিও সবাই জানে, আপনি হচ্ছেন এই লালটুবাবু জানে, আপনি জানেন, আর এরা জানে না, এই মানালো থেকে শুরু করে যত কোচ এরা জানে না, বা ক্লাব কর্তারা জানে না যে কম ম্যাচ খেলে জং ধরে যায়, এরা জানে, কিন্তু ভয়টা ওই জানাটার থেকে অনেক বেশি তীব্রতর। তাহলে এর থেকে রক্ষা পাওয়ার হাতিয়ার কি? এর থেকে রক্ষা পাওয়ার একটাই হাতিয়ার, এই যে আইএসএলটাকে আপনারা একটা দুর্গাপুজো করে রেখেছেন, মানে একটা অলিম্পিক্সের মতন করে রেখেছেন। জানি তো, অলিম্পিক্স যখন ইভেন্ট হয় তখন তার আগে অনেক ছোট ছোট ইভেন্ট তো হয়, যে কোনো ফিল্ডেই, ধরুন ব্যাডমিন্টনের হলো বা চলতে থাকে। তো মানে অলিম্পিক্স তো 4 বছরে একবার হয়, কিন্তু ধরুন ব্যাডমিন্টন বা যে কোনো জ্যাভলিন, এখানে সারা বছর ধরুন অনেক ইভেন্ট থাকে। তো লোকে যেহেতু অলিম্পিক্সটাকে পাখির চোখ করে রাখে, তাই ওই অলিম্পিক্সের বেশ কয়েক মাস আগে থেকে অনেক ইভেন্ট লোকে স্কিপ করে, যাতে চোট না খেয়ে যায়। কেন না, আমাকে অলিম্পিক্সটা খেলতে হবে। তা আপনি কিন্তু এখন আইএসএলটাকে ওরকম করে রেখে দিয়েছেন, আপনি না, মানে এফএসডিএল বা এএফএ মিলে ওরকম করে রেখে দিয়েছে যে একমাত্র ইভেন্ট হচ্ছে, বা প্রেস্টিজিয়াস ইভেন্ট হচ্ছে আইএসএল, বাকিরা সব থার্ড ক্লাস, ফোর্থ ক্লাস। মানে আপনি ডুরান্ড কাপে হেরে যান, লাথি খান, আইএফএ শিল্ড হলেও যা ইচ্ছে রেজাল্ট করুন, আপনার কোনো মান সম্মানের ক্ষতি হবে না। আপনার কিন্তু আইএসএলে ভালো করলেই আপনি একদম উচ্চ কিছু একটা অ্যাওয়ার্ড পেয়ে গেলেন। এই যে একটা আলাদা এলিট স্ট্যাটাস আপনার আইএসএলের, এইটাকে আপনাকে কিন্তু শেষ করতে হবে, বা একটা সাম্যবাদ চাই। আপনার যে টুর্নামেন্ট আরও আনতে হবে, যেগুলো ছিল আনতে হবে, এবং এদের স্ট্যাটাসটাকে বাড়াতে হবে। ওই আপনি আগে কেন খেলতো, তাহলে এইটা আপনি বোঝার দরকার যে আগে কেন খেলতো সারা বছর ধরে প্লেয়াররা। তো একই ভয় তো কাজ করবে না। আগে 50-60টা করে ম্যাচ খেলতো, কেন খেলতো? তার কারণ তখন যেসব টুর্নামেন্ট ছিল, সে আপনার কলকাতা লিগ, ডুরান্ড, আপনার রোভার্স কাপ, আইএফএ শিল্ড, ডিসিএম ট্রফি, এগুলো সবগুলোরই মোটামুটি একটা সেম ইকুয়াল স্ট্যাটাস ছিল। যদি ধরুন তখন এরকম হতো যে ডুরান্ড কাপ 1 নম্বর টুর্নামেন্ট, আর বাকি আইএফএ শিল্ড, রোভার্স সমস্ত পিছিয়ে, তখন কিন্তু একই মানসিকতা দেখতেন। যে তখনকার দিনে যেসব কর্মকর্তা, কোচরা বা পিকে, অমল, ওরা দেখতেন শুধু ডুরান্ডের জন্য প্লেয়ারটাকে সরিয়ে রাখছে, আগে 2-3 মাস কোনো খেলা খেলাচ্ছে না। আর তো তার ফলে কী হতো দেখতেন, ওই প্লেয়াররা ওই 22-30টা করে ম্যাচ খেলতো। কিন্তু তখন কি ছিল না, আমি ডুরান্ডে হেরেছি তো কী হচ্ছে, আমি রোভার্সে জিতে যাবো, রোভার্সে হেরেছি তো কী হচ্ছে, আমি ডিসিএমের জিতে যাবো, বা আমি কিছুই পাইনি তো আইএফএ শিল্ডটা অন্তত জিতবো, বা আমি কলকাতা ফুটবল লিগটা জিতবো। তো এইগুলো কিন্তু সমস্ত ইকুয়াল স্ট্যাটাসের ছিল, সেই জন্যই কিন্তু মানে ভয় পেত না। এমন নয় যে এখনকার দিনের মানুষ ভীতু আর তখনকার দিনের মানুষ বিশাল মানে সাহসী ছিল, তা নয়। বা এমন নয় যে এখনকার দিনের মানুষ বিশাল বড় গারল মানে মূর্খ, আর তখনকার দিনের মানুষ বিশাল বড় পণ্ডিত, তাও নয়। পরিস্থিতি এমন ছিল যে ইকুয়াল স্ট্যাটাস ছিল, যে মানুষ ভয় পেত না। তো এই যে ভীতিটা রয়েছে, ভীতিটা কেন রয়েছে? এই যে আপনি আইএসএলটাকে একটা আলাদা উচ্চ পর্যায়ে রেখে দিচ্ছেন, আলাদা এলিট স্ট্যাটাস দিচ্ছেন, আর বাকিদেরকে একদম লো স্ট্যাটাস দিচ্ছেন, সেই জন্যই ভয়। ওই অলিম্পিক্সের মতন না, আমি নিজেকে সরিয়ে রাখবো, অলিম্পিক্সের 1 বছর আগে থেকে অন্য কোনো ছোটোখাটো টুর্নামেন্টে পার্টিসিপেট করবো না। কেন না, আমার জীবনের লক্ষ্য
অলিম্পিক্সে চলে গেলে আবার 4 বছর বাদে আসবে। ওরকমই যে আমি কলকাতা ফুটবল লিগ খেলতে গিয়ে যদি চোট খেয়ে যাই, আমি 3-4 মাস আউট হয়ে যাবো, আইএসএলে শুরু থেকে থাকবো না, এই ভয়টা দূর করার একটাই উপায়, স্ট্যাটাসটাকে আপনাকে ভাঙতে হবে যে আইএসএল একটা এলিট স্ট্যাটাস আছে, সে আপনি আগামী দিনে একটা আইএসএল থাকুক বা টায়ার 1 লিগ যাই থাকুক, সে এলিট স্ট্যাটাসটাকে আপনাকে ভাঙতে হবে। মানে একটু সাম্যবাদ আপনার দরকার। তা নাহলে আপনি যতই লাফাবেন, যতই ডিমান্ড সাপ্লাই হাবি জাবি কথাবার্তা বলবেন, এরও স্ট্যাটিস্টিক্স দেবেন, ইয়ামাল কতগুলো খেললো, মেসি কতগুলো খেললো, আপনার সমস্যার সমাধান হবে না। আশা করি ব্যাপারটা বোঝাতে পারলাম। এবং দেখুন ব্যাপারটা কিন্তু খুব একটা জটিল নয়, কঠিন নয়। মানে আগের যেটা বলেছিলাম আদর্শ হিন্দু হোটেল, ওটা করতে গেলে একটু মেধা লাগে। এমনি এমনি তো ভাই আপনি আর বিশ্বকাপ খেলবেন না। একটা তফাৎ তো থাকবে, বিশ্বকাপ খেলা আর হংকং আর ইন্দোনেশিয়ার কাছে রোজ রোজ হারা, সেইটা তফাৎটা আপনার পূরণ করতে গেলে একটু একটু মেধা, একটু শ্রম দুটোই লাগবে। কিন্তু এই ব্যাপারটা কিন্তু নিতান্তই সহজ। সমস্যার সমাধান হচ্ছিল না, কারণ কেউ আপনার বুঝতেই পারছিলেন না যে সমস্যাটা মূল কোথায়। চলে, ভালো থাকবেন।